কিন্তু দুঃখের বিষয় একজন নেতৃত্বের সঙ্গে আমি কথা বলাতে নেতৃত্ব আমাকে জানালো, সুবীর বাবু নতুন করে আমার ইলেকশন করা, মামলা করা সেটা যতটা কঠিন, তার থেকে যারা জিতেছে তাদের যদি কথা বলে আমরা ভালো তৃণমূল করে নিতে পারি সেটা কি ভালো নয়? আমাদের আলিপুরে টোটাল 5,000 ভোট পড়েছে, তার মধ্যে 1500 থেকে 1600 আসল ভোট। আর ইন্দ্রনীল বসু, সুভাষিস চক্রবর্তী, বৈষ্ণব চট্টোপাধ্যায় এরা রাতের অন্ধকারে ব্যালট বক্স গুলো, ব্যালট পেপার ফিল আপ করে ব্যালট বক্সে ফেলেছে। এই সময় উনি মার্ডার কেসের আসামি, তাহলে তাদের কি করে এই ভোটে ওনারা পারমিশন দিলেন দাঁড়ানোর? এরা যে লিস্টের মাধ্যমে ইলেকশনটা কন্ডাক্ট করলো, এক একজন ভোটারের আমারই জানা কম করে 20 থেকে 25 জনের 3 থেকে 4 জায়গায় নাম আছে। ইলেকশন পারপাসে, ইলেকশন কন্ডাক্টিং প্রসেসে যে যে নোটিশ গুলো করা হয়েছে উইদাউট সিল, উইদাউট অরিজিনাল সিগনেচার এবং কোনোটাতে ডেটও দেওয়া নেই, এই পদ্ধতিতে ইলিগাল ম্যানারে এই ইলেকশন কন্ডাক্ট হয়ে গেল। এই ইলেকশনের রেজাল্টটাই তৃণমূলে অরাজকতা, ভোট লুট, ডাকাতি, চুরি সমস্ত কিছুর শেষ উদাহরণ হিসাবে এই নির্বাচনের রেজাল্টটাকে আপনারা বলতে পারেন। তারা কত ব্যালট তৈরি করলো, কত ব্যালটের উপর ভোটটা করলো, কারণ এক একজন ভোটার যে 3বার 4বার করে ভোট দিতে পারছে, একটা সুস্থ সমাজ ব্যবস্থায় গণতন্ত্রে কি একজন ভোটারকে 3-4বার ভোট করার পারমিশন দেওয়া যেতে পারে? তৃণমূলের প্যানেলের যারা এত ভোটকে জিতেছে বলে প্রচার করছে, তারা সবুজ আবির মেখে যে উচ্ছ্বাস করছে, সেই সবুজ আবির বদলে গিয়ে কালো কালি মুখে লেপে গিয়ে কালো কাপড়ে মুখ থেকে তাদের ঢুকতে হবে। যে বেশ কিছু পশ্চিমবাংলার রতি মহারথী অ্যাডভোকেট রয়েছে যারা সমাজে বিশেষভাবে পরিচিত এবং পুলিশ মহলে তাদের বিশাল দাপট এবং তৃণমূলের সঙ্গে তাদের খুবই ঘনিষ্ঠতা, তাদের এই প্র্যাকটিসিং কোনো কাগজ নেই, সুযোগ তো দিলই না। এই তৃণমূলের রাজ্য সরকার মানে প্রায় অ্যাডভোকেটদের রাস্তায় বসিয়ে দেওয়ার মতন অবস্থা করলো। ওনার এতদিন বাদে মনে পড়লো অ্যাডভোকেটদের জন্য কিছু করা দরকার, মানে ওনারা যখন বুঝতে পেরেছেন এবং অ্যাডভোকেটরা গলা চেপে ধরবে, এখন বলছেন যে অ্যাডভোকেটদের জন্য কিছু করা দরকার। নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি আপনাদের প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ। বন্ধুরা, কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে একটা নির্বাচনী ফলাফল নিয়ে খুব ঝড় উঠে গিয়েছিল। বার কাউন্সিলের নির্বাচনের ফলাফল, যেখানে নাকি তৃণমূল কংগ্রেস হুড়মুড়িয়ে জিতেছে এবং বিজেপির ভরাডুবি হয়েছে। ফলে এক শ্রেণীর মিডিয়া, যাদেরকে চটি চাটা মিডিয়া বলা হতো, দিদিমণি চলে যাওয়ার পর যাদের প্রচন্ড দুঃখ, তারা একটা প্রচার প্রচার বলবো না, অপপ্রচার শুরু করে দিয়েছেন যে শুভেন্দুবাবুর জনপ্রিয়তা নাকি কমে গেছে, এই বিজেপি সরকারের উপর মানুষের আস্থা চলে গেছে এবং বিজেপির শেষের শুরু হয়ে গেছে। কিন্তু এই যে নির্বাচনটা, বার কাউন্সিলের নির্বাচন, এটা কি সত্যিই নির্বাচন ছিল? এখানে ঠিক কতখানি প্রহসন হয়েছে? বিজেপি এটা নিয়ে কি ভাবনা চিন্তা করছে? আগামী দিনে এই নির্বাচনী ফলাফলটাই কোর্টের সামনে টিকবে তো? এই সমস্ত কিছু কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করছে। আর সেই ধোঁয়াশাটা কাটিয়ে দেওয়ার জন্য আজকে আমি একা নয়, ওই বলে না, নিউজ ফ্রম হর্সেস মাউথ, ঘোড়ার মুখ থেকে একদম খবর নিয়ে আসা, সেরকম একজন বিশিষ্ট আইনজীবীকে আমার সঙ্গে পেয়ে গেছি। তিনি আপনাদের সামনে পুরোটাই এক্সপ্লেন করবেন, আমার প্রশ্নের উত্তরগুলো দেবেন এবং যে ধোঁয়াশাটা তৈরি হয়েছে যে সত্যিই পশ্চিমবঙ্গে বিজেপিতে শেষের শুরু হয়ে গেছে এই নির্বাচনী ফলাফলের জন্য কিনা, সেই জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী সুবীর সেনগুপ্ত। সুবীর দা, অনেক অনেক স্বাগত প্রিয় বন্ধু মিডিয়াতে। নমস্কার। সুবিধা, প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে, যে এই যে বার কাউন্সিলের রেজাল্টটা সামনে এলো, যেখানে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস একদম দুর্দান্ত ফলাফল করেছে এবং বিজেপির ভরাডুবি হয়েছে। আমাদের কাছে যদিও অন্য খবর আছে, কিন্তু বিভিন্ন মিডিয়াতে তো এই কনফিউজিং নিউজটা হচ্ছে, যার ফলে একটা হাওয়া উঠে যাচ্ছে যে বিজেপির বোধহয় শেষে শুরু হয়ে গেল, বিজেপির নির্বাচনী ভরাডুবি শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছে, কবে এই ইলেকশন হয়েছিল, কেন এতদিন বাদে তার রেজাল্ট এলো এবং আলটিমেট কেন বিজেপির এখানে ভরাডুবি হলো, সেটা যদি আগে একটু ব্যাখ্যা করে বলেন। আমি বলি, বিভিন্ন মিডিয়ায় যেটা চালু আছে হচ্ছে যে বিজেপির একটা ভরাডুবি হয়েছে, কিন্তু আমি এই বার কাউন্সিল নির্বাচনে একজন কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলাম বিজেপির রাজ্য প্যানেল থেকে। আমি বলি, এই ইলেকশনটা হয়েছিল এই বিধানসভা ইলেকশনের আগে, এবং এই ইলেকশনের রেজাল্টটাই তৃণমূলে অরাজকতা, ভোট লুট, ডাকাতি, চুরি সমস্ত কিছুর শেষ উপমা বা শেষ একটা উদাহরণ হিসাবে এই নির্বাচনের রেজাল্টটাকে আপনারা বলতে পারেন। যদি এই বছর বিধানসভায় যেরকম ভাবে ইলেকশন সংগঠিত হয়েছে বলে সাধারণ মানুষ নিজের ভোট দিতে পেরেছিল,
এই বার কাউন্সিলের ইলেকশনটা যদি নতুন করে করা যায় এবং এরকম সুষ্ঠুভাবে এই ইলেকশন করা হয়ে থাকে, তাহলে তৃণমূলের যে প্রতিনিধিরা, তৃণমূলের প্যানেলের যারা এত ভোট পেয়ে জিতেছে বলে প্রচার করছে, তারা সবুজ আবির মেখে যে উচ্ছ্বাস করছে, সেই সবুজ আবির বদলে গিয়ে কালো কালি মুখে লেপে গিয়ে কালো কাপড়ে মুখ থেকে তাদের ঢুকতে হবে। কারণ এরা 50 থেকে 100টার বেশি ভোট পাবে না যদি সত্যিকারের অ্যাডভোকেটদের ভোট দিতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। সুযোগ এখানে দুটো জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করবো, আপনার উত্তর থেকে আমি তুলে আনছি। একটা হচ্ছে যে আপনি বলছেন নতুন করে যদি এই নির্বাচন করা যায়, একটা নির্বাচন হয়েছে, তার ফলাফল সামনে এসে গেছে, সেখানে আপনাদের হার হয়েছে, তাহলে সেখানে কি প্রথম কথা নতুন করে নির্বাচন হওয়ার কোনো রকম সম্ভাবনা আছে? হলে সেটা কেন? এবং দ্বিতীয় কথা আপনি যেটা বলছেন যে এদের মুখে কালি লাগবে, এদের এবার ভরাডুবি হওয়ার সময় হবে, তাহলে এই যে ভোট লুটটা হলো, বার কাউন্সিল মানে আমাদের যে সংবিধানের 4টে স্তম্ভগুলি তার তো অন্যতম প্রধান স্তম্ভ এই আইনসভা, এই যেখানে আপনারা এই প্র্যাকটিসটা করছেন, তো সেই জায়গাটায় আপনারা এই ভোট লুটটা আটকাতে পারলেন না কেন? এই দুটো জায়গা যদি একটু ক্ল্যারিফাই করেন। হ্যাঁ, আমি বলি, এই ভোটটা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে। মানে লাস্ট বার কাউন্সিলের ইলেকশন হয়েছিল 17 সালে, 2017। আমাদের নিয়ম অনুযায়ী প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এই ভোট করতে হয়। এই ভোটে এই বার কাউন্সিলের যারা যারা মেম্বার ছিল, তার তৃণমূলের আধিক্য মেম্বার থাকার ফলে, প্রতিনিধি থাকার ফলে তারা ইচ্ছে করে ইলেকশনটা করতে ডিলে করছিল। মানে আপনারা বুঝতে পারছেন, 17 সালে যদি ইলেকশন হয়ে থাকে, তাহলে আবার নতুন ইলেকশন হওয়া উচিত ছিল 2022 বা 23 সালে। সেইটাকে টেনে হিচড়ে না করতে চাওয়ার কারণে মহামান্য সুপ্রিম কোর্ট এর অর্ডারে তারা করতে বাধ্য হয়েছে। এবং আমি যখন জানতে পেরেছিলাম এরকম ইলেকশন হতে চলেছে এবং আমি মানে কন্টেস্ট করতে চলেছি, এটা জানি প্রপার ওয়ে হয়, আমি আরটিআই করেছিলাম পশ্চিমবঙ্গ বারের নির্বাচনে যেন সুষ্ঠুভাবে হয়। আমি এটা জানতে চাইছিলাম পশ্চিমবাংলায় টোটাল অ্যাডভোকেটের সংখ্যা কত, কারণ এই কয়েক বছরে বেশ কিছু অ্যাডভোকেট মারা গেছে, বেশ কিছু অ্যাডভোকেট নতুন করে জানেন আপনারা এআইবি চালু হয়েছে, বা এআইবির আগে কত সংখ্যক অ্যাডভোকেট ছিল, কারণ এইটা জানা খুবই দরকার ছিল যে পশ্চিমবাংলার টোটাল কত সংখ্যক সত্যিকারের অ্যাডভোকেট রয়েছে। কারণ মাঝে আপনারা জানেন বার কাউন্সিলকে যে সুপ্রিম কোর্টের অর্ডারেই যে ফেক এবং অরিজিনাল অ্যাডভোকেটের সংখ্যার হিসাব তাদের মানে জানাতে হবে। এই ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল দুবার করে আমাদের থেকে নথি নিয়েছিল এবং অর্থ নিয়েছিল যে তারা অরিজিনাল এবং ফেক অ্যাডভোকেটের লিস্ট বার করবে, কিন্তু আজ অবধি তারা এই লিস্ট বার করেনি। আপনারা যদি ঠিক মতন খোঁজ খবর নেন, বা আমরা জানি যে বেশ কিছু পশ্চিমবাংলার রতি মহারথী অ্যাডভোকেট রয়েছে যারা সমাজে বিশেষভাবে পরিচিত এবং পুলিশ মহলে তাদের বিশাল দাপট এবং তৃণমূলের সঙ্গে তাদের খুবই ঘনিষ্ঠতা, তাদের এই প্র্যাকটিসিং কোনো কাগজ নেই, তারা ধরা পড়ে যাবে, বা তাদের দ্বারা যে বছরের পর বছর ধরে এরকম লুম্পেন নীতির মাধ্যমে এই বার কাউন্সিল ইলেকশনটা সংগঠিত হয়, এরকম ভাবে ভোট লুট হয়, তারা যদি সত্যিকারে সরে যায়, তাদের যদি অ্যাডভোকেটের সার্টিফিকেট না থাকার জন্য তাদের বসিয়ে দিতে হয়, তাহলে বার কাউন্সিলের যারা এই তৃণমূলের প্রতিনিধিরা বছরের পর বছর ধরে মানে নিজেদের মতন করে বার কাউন্সিলটা চালানোর চেষ্টা করছে, তারা কি বলে মুশকিলে পড়বে। কারণ এই তৃণমূল সরকার শুধুমাত্র সাধারণ মানুষকে লুট করেছে এই নয়, এই জুডিশিয়াল সিস্টেমের যারা মানে অ্যাডভোকেট, যারা পিলার জুডিশিয়াল সিস্টেমের সঙ্গে জড়িত, তাদের পর্যন্ত তৃণমূল সরকার লুট করেছে। কারণ 1991 সালে অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড বলে একটা ফান্ড গঠিত হয়েছিল অ্যাডভোকেটদের সমস্ত সুযোগ সুবিধা দেখার জন্য। এই তৃণমূল সরকার আসার পরে 2012 সালে কি করলো, এরা অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশন নামে এই একটাকে পরিবর্তন করলো বিধানসভার মাধ্যমে এবং ম্যানেজিং ডাইরেক্টর নিযুক্ত করলো। এবং ওই অ্যাক্ট অনুযায়ী তারা বললো অ্যাডভোকেটদের সমস্ত রকম সুযোগ সুবিধা, মেডিক্লেম, তারপরে ইন্স্যুরেন্স, হাউস লোন, ম্যারেজ লোন সমস্ত কিছু প্রোভাইড করা হবে। তার বদলে এই বার কাউন্সিলে অ্যাডভোকেটদের দ্বারা যত অর্থ গৃহীত হবে বা অ্যাডভোকেসির মাধ্যমে যা গৃহীত হবে, মানে আপনারা হয়তো জানেন না, ভোকালতনামায় আমাদের বিভিন্ন রকম বার কাউন্সিলের টিকিট ইউজ করতে হয়, এর থেকে একটা রেমুনারেশন আছে। আমাদের যখন এনরোলমেন্ট হয় তখন 15-16 হাজার টাকা করে যেটা গৃহীত হয় সেইটা আছে, বা বিভিন্ন ফান্ড থেকে যে অর্থ আছে, এই টাকাটা এই অ্যাক্টের মাধ্যমে রাজ্য সরকার পুরোটাই গ্রহণ করে নিল। অ্যাডভোকেটদের সুযোগ তো দিলই না, এই তৃণমূলের রাজ্য সরকার মানে প্রায় অ্যাডভোকেটদের রাস্তায় বসিয়ে দেওয়ার মতন অবস্থা করলো।
আমি একটা জিনিস দেখে আশ্চর্য হলাম, এই অশোক দেব মহাশয় এত বছর ধরে বার কাউন্সিলের চেয়ারম্যান, এত বছর ধরে তৃণমূলের সরকার গেল, ওনাকে ওই বিধানসভায় উনি কোনোদিন অ্যাডভোকেটদের জন্য কিছু করতে হবে মনে করলেন না। এখন আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে উনি বিধানসভায় বলছেন অ্যাডভোকেটদের জন্য কিছু করা দরকার। ওনার এতদিন বাদে মনে পড়লো অ্যাডভোকেটদের জন্য কিছু করা দরকার। মানে ওনাকে যখন বুঝতে পেরেছেন এবং অ্যাডভোকেটরা গলা চেপে ধরবে, এখন বলছেন যে অ্যাডভোকেটদের জন্য কিছু করা দরকার। এরপরে বিষয় হচ্ছে আরটিআই, যেমন আমি করলাম আরটিআই, এরা একদম উত্তর দিল আমাদের কাছে কোনো নথি নেই, এবং ওরা যে লিস্টটা পাবলিশ করলো সেটা চরম ভুলে ভরা এবং আর্ধেক অ্যাডভোকেটের নাম নেই। সেই নিয়ে বিভিন্ন রিপ্রেজেন্টেশন জমা পড়ায় এবং আমি হাইকোর্টে এই নিয়ে মামলা করলাম যে প্রপার ভোটার লিস্ট ছাড়া কোনোভাবে ইলেকশন সংগঠিত হতে পারে না, এবং আমাদের এত বছর ধরে অ্যাডভোকেটদের অর্থ কিভাবে বার কাউন্সিল খরচা করলো তার হিসাব দাও। আমার এই মামলা করার পরে ওদের যখন কোর্ট থেকে ওদের উত্তর দেওয়ার সময় দেওয়া হলো, ইমিডিয়েট পদ্ধতিতে এরা কি করলো, একটা হাই এম্পাওয়ার কমিটি গঠন করলো। এর পেছনে একটা রহস্য দেখুন, হাই এম্পাওয়ার কমিটি কবে গঠিত হলো, তাদের দ্বারা গঠিত হলো, কোন রকম ফাইল সিগনেচার, সাইন সিগনেচার বা নোটিফিকেশনের দ্বারা তৈরি হলো না। ঠিক আছে, তাতে তার পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে এক্স জাস্টিস মহাশয় অসীম রায় মহাশয়, এক্স এজি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং ওনাদেরই কিছু লোকজন, তার মধ্যে সাগর বন্দ্যোপাধ্যায়, এদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে যারা এই টোটাল ইলেকশনটাকে কন্ডাক্ট করবে। আপনারা আমার কাছে যে নথি আছে সেগুলো দেখলে অবাক হয়ে যাবেন। আজ অব্দি বার কাউন্সিল ইলেকশন পারপাসে, ইলেকশন কন্ডাক্টিং প্রসেসে যে যে নোটিশ গুলো করা হয়েছে, উইদাউট সিল, উইদাউট অরিজিনাল সিগনেচার, এবং কোনোটাতে ডেটও দেওয়া নেই, এই পদ্ধতিতে ইলিগাল ম্যানারে এই ইলেকশন কন্ডাক্ট হয়ে গেল। শুধু তাই নয়, বিভিন্ন সময় এই কমিটি নিজেদের টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে এবং প্রয়োজনে তৃণমূলের প্রয়োজনে সেই কন্ডিশন ভেঙে নতুন করে, না এইটা নয় আমরা ভুল করেছি, আবার নতুন করে একটা ইলেকশন পদ্ধতিতে কবার চেঞ্জ হতে পারে। আমাদের ইলেকশন ডেট তিনবার করে চেঞ্জ হয়েছে। না, সে ইলেকশন ডেট চেঞ্জ হতে পারে, যেটা মেন আপনি ইস্যু বলছেন যে ভোটার লিস্টটাই এখানে রয়েছে, যার বেসিসে এই ভোটের রেজাল্ট এসছে, সেই ভোটার লিস্টটাই হচ্ছে, সেখানে অনেক কিছু কারচুপি রয়েছে। যেভাবে আমরা আমাদের সাধারণ নির্বাচনের এসআইআর করিয়েছি, সেরকম এই বার কাউন্সিলের নির্বাচনের যে ভোটার তালিকা রয়েছে সেখানেও একটা এসআইআর এর প্রসেসের মতো কিছু প্রসেসের দরকার রয়েছে। না, প্রসেস দরকার ছিল না, এটা তো দরকার। আপনি একটা কথা ভাবেন যে এরা যে ইলেকশন কন্ডাক্ট করলো, আজ অব্দি এদের কাছে খবর নেই, এরা জানে না যে পশ্চিমবাংলায় টোটাল অরিজিনাল প্র্যাকটিসিং অ্যাডভোকেট কত আছে। এরা যে লিস্টের মাধ্যমে ইলেকশনটা কন্ডাক্ট করলো, এক একজন ভোটারের আমারই জানা কম করে 20 থেকে 25 জনের 3 থেকে 4 জায়গায় নাম আছে। এমনকি বার কাউন্সিলে কন্টেস্ট করেছে এরকম প্রতিনিধি, তার 3 জায়গায় নাম, আমাদের পুলিশ কোর্টের বার লাইব্রেরিতে নাম, আমাদের জাজ কোর্টের বার লাইব্রেরিতে নাম, শিয়ালদা কোর্টের বারে নাম। তাহলে একজন যদি ভোটারের 3-4 জায়গায় নাম দিয়ে ওই ভোটার লিস্ট দিয়ে ইলেকশন হয়ে থাকে, তারা কত ব্যালট তৈরি করলো, কত ব্যালটের উপর ভোটটা করলো। কারণ এক একজন ভোটার যে 3-4 করে ভোট দিতে পারছে, একটা সুস্থ সমাজ ব্যবস্থায় গণতন্ত্রে কি একজন ভোটারকে 3-4 বার ভোট দেওয়ার পারমিশন দেওয়া যেতে পারে? আর একজন অসীম রায় এক্স জাস্টিস, উনি যখন বিচারে বসতেন, উনি কি কোন রকম ডেট, সিগনেচার, সাইন ছাড়া কোন ডকুমেন্টকে অ্যাকসেপ্ট করে তার অর্ডার দিতেন? তাহলে কি করে অসীম রায় মহাশয়, ওনার কাছ থেকে আমরা এটা আশা করতে পারি উইদাউট সাইন সিগনেচার, ইচ্ছা করে এমন ডকুমেন্টের মাধ্যমে এই ভোটটা কন্ডাক্ট হলো? এছাড়া এই হাই এম্পাওয়ার কমিটি যে নিয়ম করেছিল, কারোর নামে ক্রিমিনাল কেস পেন্ডিং থাকলে বা কোন রকম প্রসিডিং যদি পেন্ডিং থাকে, সে ভোটে দাঁড়াতে পারবে না। সেই ক্ষেত্রে আনসার মন্ডল তৃণমূলের, সে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস পেন্ডিং আছে, যার ডকুমেন্ট আমার কাছে আছে। আপনারা দেখবেন যে তৃণমূলের প্যানেলে ছিলেন রবীন ভট্টাচার্য, সেই সময় উনি মার্ডার কেসের আসামি। তাহলে তাদের কি করে এই ভোটে ওনারা পারমিশন দিলেন দাঁড়ানোর? তাহলে কি এটা মানে ইলেকশন হলো? এছাড়া তো ভোট লুট, যথেষ্ট ভোট লুট, এবং কি বলে ক্যাটারিং এর ছেলে এনে ভোট দেওয়া থেকে শুরু করে যারা অ্যাডভোকেট নয় তাদের দিয়ে ভোট করানো। আমাদের আলিপুরে টোটাল 5000 ভোট পড়েছে, তার মধ্যে 1500 থেকে 1600 আসল ভোট। আর ইন্দ্রনীল বসু, সুভাষিস চক্রবর্তী, বৈষ্ণব চট্টোপাধ্যায়, এরা রাতের অন্ধকারে ব্যালট বক্স গুলো, ব্যালট পেপার ফিল আপ করে ব্যালট বক্সে ফেলেছে।
কারণ আপনারা যদি কোন নথি দেখাতে বলা হয়, যে আপনারাও জানেন আমরা যখন ভোট দিতে যাই আমাদের হাতের আঙুলের ছাপ বা সিগনেচার নেওয়া হয়, যে আমি জানি পরবর্তীকালে আর ভোট না দিতে পারি। এরকম কোন নথি এই ইলেকশনে মেনটেন করা হয়নি, যে টোটাল কত ভোটার ভোট দিয়েছে। তারপরে প্রিসাইডিং অফিসার থেকে ইলেকশন কন্ডাক্টিং যত অফিসার ছিল সবাই তৃণমূলের পোর্টফোলিও হোল্ডার ছিল। আমাদের কোটায় যাদের অ্যাপয়েন্ট করা হয়েছিল তারা তৃণমূলের মানে হচ্ছে সিলেক্টেড সেক্রেটারি, সিলেক্টেড প্রেসিডেন্ট, এদের দ্বারা কন্ডাক্ট করা হলো। এই হাই এম্পাওয়ার কমিটি এরা কি আর ইম্পার্সিয়াল অ্যাডভোকেট খুঁজে পেল না বিভিন্ন কোর্টে যাদের দ্বারা ভোটটা কন্ডাক্ট হতে পারে? না, ওই প্রসঙ্গটাই আসছি না। আমার একটা খুব সিম্পল কোশ্চেন হচ্ছে, এই যে বার কাউন্সিলের অন্যান্য নির্বাচনটা হয়েছিল, হওয়ার সাথে সাথেই তো ফলাফল ঘোষণা হয়নি, এইটা কিন্তু পেন্ডিং ছিল, এবং এটা যেহেতু মামলা হয়েছিল পরবর্তীকালে মহামান্য হাইকোর্ট এটা বোধহয় রায় দিয়েছেন, এবং তারপর এই মামলার ফলাফল, এই ভোটের ফলাফলটা সামনে এসছে। তাহলে আপনাদের এই যে পয়েন্টগুলো আছে এগুলো কি মহামান্য হাইকোর্টের সামনে আপনারা তুলে ধরেননি, বা সেটা না, এইটা নিয়ে কিন্তু এই ইলেকশনের রেজাল্ট নিয়ে কোনো পেন্ডিং কোনো ব্যাপার ছিল না, এইটা নিয়ে কোনো মামলাও কিন্তু হয়নি। এইটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী হয়েছিল, এবং এদের এই মিসকন্ডাক্ট আমি একদম প্রথম দিন থেকে বিভিন্ন অথরিটিকে জানিয়েছি। এমনকি সুপ্রিম কোর্টে আমি চিঠি লিখে জানিয়েছিলাম আমাদের আলিপুরে কিভাবে ভোট লুট হয়। কিন্তু আশ্চর্য বিষয়, এখন অব্দি আমি এর কোনো উত্তর পাইনি। হ্যাঁ, একটা উত্তর পেয়েছিলাম মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ল, মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, সিসিআই সেক্রেটারিকে এর তদন্ত করতে বলেছিল, তার একটা আমি লেটার পেয়েছিলাম, কিন্তু আজ অব্দি তার কোনো আমি সুরাহা পাইনি। এই যে প্রচন্ডভাবে ভোট লুট হয়েছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ আপনাদের বলে দিই। আমাদের যে ডায়মন্ড হারবার কোর্ট, সেই কোর্টে যারা ক্যান্ডিডেট ছিল পশ্চিমবাংলার তারা গিয়ে কেউ প্রচার করতে পারেনি। আমি যখন প্রচার করতে গেছি আমাকে প্রায় মেরে ধরে ওখান দিয়ে বার করে দেওয়ার মতন উপক্রম। টোটাল ডায়মন্ড হারবার কোর্টে 400 ভোটার ছিল, তার মধ্যে ভগবানের আশীর্বাদে অ্যাডভোকেটদের ভালোবাসায় আমি একটি ভোট পাই, এবং আমার মতন 7-8 জন একটি করে ভোট পায়, আর 190টা করে ভোট সুভাষিস চক্রবর্তী আর বৈষ্ণব চট্টোপাধ্যায় নিজেদের মধ্যে ভাগ করে নেয়। অ্যাডভোকেটদের ওখানে ভোট দিতে দেওয়া হয়নি। এই পদ্ধতিতে ইলেকশন হয়ে আমি বারবার করে বিভিন্ন অথরিটিকে বলে এসেছি যে আপনারা যে পদ্ধতিতে ভোট হচ্ছে পশ্চিমবাংলায়, এইভাবে ভোট হলে তৃণমূলের প্যানেল ধরে পুরো জিতবে। আজকে সেই রেজাল্টই কাছে এসছে যে 17 থেকে 18 জন তৃণমূলের প্যানেলে। আপনারা তৃণমূলের যারা দাঁড়িয়েছে দেখুন, প্রত্যেকে হয় এমএলএ, হয় এমপি, নয় রাজ্যসভার এমপি ছিল, কাউন্সিলর, তারপরে পিপি বা হচ্ছে বোর্ড চেয়ারম্যান, প্রত্যেকে বিভিন্ন রকম পোস্ট হোল্ড করেছে। আমি একটা কথাই আপনার মাধ্যমে এটা বলতে চাই, আমরা যখন ভোটে দাঁড়িয়েছিলাম 1,25,000 টাকা এবার নমিনেশন ফিস করা হয়েছিল। লোকসভায় 30,000, বিধানসভায় 10,000, বা ভারতবর্ষের কোন ইলেকশনে 1,25,000 টাকা নেই। আমরা যখন কিন্তু ভোটে দাঁড়িয়েছি বিজেপিকে ভালোবেসে, এবং আমরা এই পার্টি আমাদের নতুন করে একটা জায়গা দেবে, শুভেন্দু অধিকারীর মতন একজন নেতৃত্ব আছে, অনেক ভরসা করে আমরা নিজের দায়িত্বে এই 1,25,000 অনেক কষ্ট করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা দাঁড়িয়েছে প্রত্যেকে কষ্ট করে 1,25,000 টাকা, এবং আনুষঙ্গিক তো প্রচারের খরচা রয়েছে। আমরা কিন্তু পার্টির থেকে 1 পয়সা হেল্প পাইনি, কিন্তু তারপরেও আমরা ভোটে লড়েছি যে নতুন দিনের আশাতে। আজকে যখন এরকম রেজাল্ট হলো, রি ইলেকশন নিয়ে এইটা মামলা হতে পারে সুপ্রিম কোর্টে। আমার কথা হচ্ছে, আমরা যারা ডিস্ট্রিক্টে প্র্যাকটিস করি এত টাকা খরচা করে এই ইলেকশন লড়ার পরে আমার কাছে সমস্ত রিপ্রেজেন্টেশন, সমস্ত পেপার লেটার সব করা থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টে এমন স্ট্যাচারের অ্যাডভোকেট লাগবেন, বা হচ্ছে সুপ্রিম কোর্টে এমন মাত্রা ভালো অ্যাডভোকেট দিয়ে মামলাটা মুভ করাতে হবে যাতে আমরা ভালো রেজাল্ট পাই। এটা শুধুমাত্র পার্টি যদি আমাদের মানে মানে দেখেন, বা পার্টি থেকে কোন রকম পুরা করা হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলেই আমরা কিন্তু এই রেজাল্ট পাবো। পশ্চিমবাংলার যে অ্যাডভোকেটরা এর মানে ভোট দিতে পারলো না, ডিপ্রাইভ হলো, আজকে বিজেপির 3 জন মাত্র 19 জনের মধ্যে 3 জন মাত্র সিলেক্টেড হয়েছে। এই পদ্ধতিতে ইলেকশন করে আজকে এমন ভাবে প্রচার করা হচ্ছে বিজেপি হেরে গেল। এই লজ্জা বলে বিজেপি নামে যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই লজ্জাটা তৃণমূলে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমি যখন আমার উচ্চতর নেতৃত্বকে মানে প্রথম থেকে বলে এসেছি, টিল ডেট বলছি যে এটা নিয়ে একটা উচ্চ আদালতে যাওয়া যায় কিনা, পার্টির সঙ্গে কথা বলা যায় কিনা এটা দেখতে। কারণ রি ইলেকশন হলে এরা তাদের ঘরের মতন ভেঙে পড়বে, কারণ এরা ভোট, কেউ এদের ভোট দেবে না, সবাই এদের অপছন্দ করে।
এরা এত বছর ধরে বার কাউন্সিলকে খুঁটি গেড়ে বসে আছে, অ্যাডভোকেটদের স্বার্থে এরা কোনো কাজ করেনি। এরা শুধুমাত্র পার্টির স্বার্থে। আপনাদের মনে থাকার কথা, রাজীব কুমারের যখন কি বলে বেল হওয়ার জন্য, আমাদের যখন হাওড়া কোর্টের ইনসিডেন্টের জন্য 45 দিন বন্ধ থাকলো কোর্ট প্রসিডিং, শুধুমাত্র রাজীব কুমারকে বেল করানোর জন্য, যাতে কোর্ট খুলে দেওয়া যায়, এই বার কাউন্সিল রাতের অন্ধকারে রেজলিউশন করে আমাদের এই অ্যাজিটেশন তুলে নিতে বাধ্য করেছিল। এই বার কাউন্সিলের যারা পুরনো বার কাউন্সিল মেম্বার ছিল, তারা টোটালটাই ছিল তৃণমূলপন্থী এবং তৃণমূলের দাস, এবং মানুষের অ্যাডভোকেটদের স্বার্থে এরা কাজ করেনি। তাহলে বিজেপি গভর্নমেন্টের কাছে আমার এটাই আর্জি, আপনারা যদি নতুন করে একটা ভোট ইলেকশনের ব্যবস্থা করেন বা করা যায়, তৃণমূলকে ধূলিসাৎ করে দেওয়া যাবে। কিন্তু দুঃখের বিষয়, একজন নেতৃত্বের সঙ্গে আমি কথা বলাতে নেতৃত্ব আমাকে জানালো, সুবীর বাবু, নতুন করে আবার ইলেকশন করা, মামলা করা, সেটা যতটা কঠিন, তার থেকে যারা জিতেছে তাদের যদি কথা বলে আমরা ভালো তৃণমূল করে নিতে পারি, সেটা কি ভালো নয়? একজন বিজেপিকে মানে প্রাণ দিয়ে ভালোবাসা একজন কর্মী হিসাবে, এবং এত টাকা খরচা করে বিজেপির জন্য, তখনও বিজেপি আসেনি কিন্তু, যে আমরা স্বার্থে কিছু পাবো এর জন্য দাঁড়িয়েছিলাম। পার্টির কাছ থেকে যদি আমরা এখন সুবিধা না পাই, তাহলে আমার একটাই প্রশ্ন, তাহলে আমাদের কেন বলি পাঠা হিসেবে ব্যবহার করা হলো? তার মানে আপনি যেটা বলতে চাইছেন, এখানে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাই তো কারচুপি রয়েছেই, পুরো প্রসেসটার মধ্যে অনেক গন্ডগোল রয়েছে, এবং এটা আইনি লড়াই করলে এখানে কিন্তু এটা রি-ইলেকশন হওয়ার জায়গা রয়েছে। কিন্তু হ্যাঁ, এটা পুরো আইনি লড়াই করলে প্রথম দিন থেকে আমার কাছে রিপ্রেজেন্টেশন করা এই অসীম রায় মহাশয়, তারপর কিশোর দত্ত, এদের তত্ত্বাবধানে পুরো ইলেকশনটাই তো হয়েছে তৃণমূলের প্যানেলকে জিতিয়ে দেওয়ার জন্য, যার রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমি প্রথম দিন থেকে যেটা বলে আসছি, আজকে যখন ফাইনালি রেজাল্ট বেরোলো, সেই রেজাল্ট মিলে যাচ্ছে। আর আমার কাছে প্রত্যেক সময় একদম ইলেকশনের মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল ডেট অব্দি সমস্ত রিপ্রেজেন্টেশন আছে। শুধুমাত্র প্রপার উচ্চ ফোরামে আমাদের এটা জানালে আমরা ইলেকশনের ব্যবস্থা করতে পারি। বা তৃণমূল যেভাবে প্রচার করছে যে বিজেপি পুরো হেরে গেল, বিজেপির প্রতি মানুষের আস্থা মুছে যাচ্ছে, এই যে মিথ্যা প্রচার, ঠিক আছে, এর আমরা জবাব দিতে পারবো না। কিন্তু এখানে আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছেন আপনি শুভেন্দু অধিকারী তার সঙ্গে এটা এক্সপেক্ট করছেন যে আপনাদের এই আইনি লড়াইয়ে সাহায্য করুন। শুভেন্দু বাবু তো রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি একটা প্রশাসনিক পোস্টে রয়েছেন। আপনার যদি পার্টিগত কোনো ব্যাপার থাকে, সেটা তো আপনাকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক দা হেল্প করতে পারবেন। তার সঙ্গে কি এই নিয়ে কোনো কথা হয়েছে? এই যে ভালো তৃণমূল করে নেওয়ার ব্যাপারটা, এটা ঠিক কোথা থেকে এসেছে? কে এই নির্দেশ কে দিচ্ছেন, বা এরকম উপদেশ কে দিচ্ছেন? সবকিছু তো সবার সামনে বলা যায় না। আমাকে যদি পার্টি কোর কমিটির বৈঠকে ডেকে জিজ্ঞেস করে, আমি অবশ্যই বলবো, ঠিক আছে। আর আমি লাস্ট যে মেলটা করেছিলাম, সেটি আমি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের ল মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, ল মিনিস্ট্রি ইন্ডিয়া, আইএম পাওয়ার কমিটি, সকলকে জানিয়েছি। সকলেই ওই মেল রিসিভ করেছে। লাস্টে আমাকে ল মিনিস্ট্রি ইন্ডিয়া থেকে একটা লেটার ইস্যু করেছে। তারা আবার নতুন করে আমার অভিযোগটাকে বিসিআই এর কাছে পাঠিয়েছে, তার সেক্রেটারি মানে বার কাউন্সিল ইন্ডিয়ার কাছে উপযুক্ত তদন্তের জন্য। সুতরাং আপাতত আপনাদের নেক্সট স্টেপ হচ্ছে আপনারা এটা নিয়ে একটা মামলা লড়ার প্রস্তুতি নিচ্ছেন, এবং সেখানে আপনাদের বিশ্বাস যে যদি মামলা লড়া যায় এবং সুপ্রিম কোর্টে ভালো উকিল দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটাকে রি-ইলেকশন হবে এবং সেখানে ফলাফল পুরোপুরি বদলে যাবে। আর যে খবরটা মিডিয়াতে প্রচারিত হচ্ছে যে বিজেপির ভরাডুবি হয়ে গেছে, সেটা অ্যাকচুয়ালি একটা হোক্স, একটা বানানো খবর দেওয়া হচ্ছে, এর সঙ্গে আসল বাস্তবের কোনো মিল নেই, তাই তো? আর একটা বিষয় হচ্ছে সিদ্ধশীল বাবু, যেহেতু জুডিশিয়াল সিস্টেমটা মানে একটা সরকারের একটা স্তম্ভ, সেই ক্ষেত্রে আমাদের এই রাজ্যে পরিবর্তন আসার পরেও যদি বার কাউন্সিলে এই একই রকম চোর ডাকাতের দ্বারা ভরা থাকে, তাহলে কি সত্যিকারের অ্যাডভোকেট থেকে শুরু করে সামাজিক কাঠামোতে সেই সুবিধা কিছু পাওয়া যাবে? আর আপনি আর একটা কথা বললেন যে শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের চিফ মিনিস্টার, উনি ব্যস্ত থাকে, ওনাকে না জানিয়ে যদি আমি পার্টির উচ্চতর নেতৃত্বকে জানাই, আমি বলি এটা জুডিশিয়ারি ব্যাপার। সাধারণ অ্যাডভোকেট, সাধারণ সামাজিক পরিস্থিতিতে এই জুডিশিয়ারি সম্বন্ধে অনেকেরই, এটা যেহেতু আমাদের ভেতরকার ব্যাপার, অনেকটাই আইডিয়া থাকে না। মহাশয় এমন একজন নেতৃত্ব, যাকে একদম গ্রাসরুট থেকে ওপরতলার বিভিন্ন মাধ্যমের অ্যাডভোকেট, ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমের আমরা সকলেই খুব ভরসা করি, এবং আমরা এটা বিশ্বাস করি উনি সঠিক পথ বাঁচবেন এবং সঠিকভাবে এগিয়ে গিয়ে আমাদের একটা সুরাহা দেওয়ার ব্যবস্থা করবেন। তাছাড়াও শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু আমাদের রাজ্যের আইনমন্ত্রী, তাই জন্য ওনার কাছে
আমার আরো বেশি করে আপত্তি অনুরোধ যে উনি যদি আমাদের এই ব্যাপারটা দেখেন অ্যাজ এ ল মিনিস্টার হিসাবে ওয়েস্ট বেঙ্গলের, তাহলে কিন্তু এইটা রি-ইলেকশন হওয়া সম্ভব, এবং তৃণমূলকে হাওয়ায় উড়িয়ে দিয়ে বিজেপির সঙ্গে যে প্রতারণা হয়েছে ভোটের আগে, যেহেতু এই ইলেকশনটা হয়েছে, অ্যাডভোকেটদের সঙ্গে যে প্রতারণাটা হয়েছে তার সদ উত্তর দেওয়া যাবে, এই এই আশা আমি রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ সুবীরবাবু আমাদের পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে বলার জন্য। আশা করি আপনাদের মনের মধ্যেও যে ধোঁয়াশাটা ছিল যে সত্যি কি বিজেপির শেষে শুরু হয়ে গেল, ভরাডুবি হয়ে গেল, সেটা যে বাস্তব নয়, এর পিছনে যে এতখানি গভীর একটা চক্রান্ত বলুন, একটা কারচুপি বলুন রয়েছে, সেই ছবিটা কিন্তু আজকে সুবীরবাবু আপনাদের সবার সামনে স্পষ্ট করে দিলেন। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার। আচ্ছা।